উৎসবের আমেজে অনুষ্ঠিত হলো বিসিবি নির্বাচন, হেরে গেছে পাইলট, জিতেছে সুজন। ক্রিকেটের উন্নয়নে দেখছেন নতুন স্বপন, টানা চতুর্থবারের মতো সভাপতি হচ্ছেন নাজমুল হাসান পাপন। ওমানে তরুণদের আস্থা বাড়াচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াজ, প্রিন্স বলছেন ব্যাটসম্যানরা নেবে এক হাত। We don't want to focus too far ahead. Coach have spoken about the first game. At the moment, most important is the first game. ওমান যেন এক টুকরো বাংলাদেশ, সফরকারী হয়েও টাইগাররা ওখানে স্বাগতিক দেশ। সাফ চ্যাম্পিয়নশিপে কাল মাঠে নামছে অপরাজিত বাংলাদেশ। মালদ্বীপের বিপক্ষে অস্কার ব্রুজন পেতে চান জয়ের রেশ। খেলা যুগে আপনাদের সঙ্গে আছে আমি হেতেশাম সবুজ। বিসিবি নির্বাচন ছিল উৎসবের আবহ, তবে প্রতিদ্বন্দ্বিতা খুব একটা জমেনি। আগের পরিচালনা পর্ষদের 25 জনের মধ্যে 19 জনই পুনর্নির্বাচিত। বড় ব্যবধানে হেরে গেছেন খালেদ মাসুদ পাইলট আর নাজমুল আবেদিন ফাহিম। আবারও বিসিবিতে খালেদ মাহমুদ সুজন আর নাইমুর রহমান দুর্জয়। নাজমুল হাসান পাপনের নেতৃত্বেই তাই আগামী 4 বছর পরিচালিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কতজনের আসা যাওয়া, মিছিল, মিটিং, স্লোগান, ক্রিকেট পাড়া আজ মুখরিত নির্বাচনের আমেজে। হোম অফ ক্রিকেটে সারাদিনের চিত্রটা ছিল এমন, বাইরে জনতার সমাগম, ভেতরে ভোট গ্রহণ। বিকেল গড়াতেই উল্লাসের জোয়ার চারদিকে। ততক্ষণে খবর এসে গেছে তারা উতরে গেছে বিসিবি নির্বাচনে। এনএসসির 2টা পদ বাদ দিলে 23 পদের লড়াই গিয়ে ঠেকেছে 16টাতে, যেখানে সবচেয়ে আকর্ষণ জুড়ে ছিল ক্যাটাগরি 3-এ গুরু শিষ্যের লড়াইয়ে। ভাবা হচ্ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে এই পদের জন্যে। সাবেক ক্রিকেটার, সার্ভিসেস, বিশ্ববিদ্যালয়, সকল শিক্ষা বোর্ডের কাউন্সিলরদের ভোটে শেষ পর্যন্ত খালেদ মাহমুদ সুজনের আধিপত্য। 37-3 ভোটে পুনরায় নির্বাচিত হলেন খালেদ মাহমুদ। লড়াই ছিল আরেকটা, রাজশাহী বিভাগ থেকে প্রথমবার নির্বাচন করতে আসা খালেদ মাসুদ পাইলটের সঙ্গে পাবনা জেলা ক্রীড়া সংস্থার সাইফুল আলম স্বপনের। কিন্তু সাবেক ক্রিকেটার নয়, গতবারের পরিচালকের উপরই আস্থা রেখেছেন ভোটাররা। পাইলট তাই হেরে যান 7-2 ভোটে। বড় পরিধিতে চিন্তা করেছিলাম যে বড় পরিধিতে কাজ করব, সেই সুযোগটা হয়তো হয় নাই, বাট আমি সবসময় ক্রিকেটের সাথে আছি। এমন দোয়া করি যেন বিশেষ করে যারা নতুন পরিচালনা পর্ষদে আসবেন তাদের জন্য সবসময় শুভকামনা। আর শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করায় ক্যাটাগরি 1-এ ঢাকা বিভাগে প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নির্বাচিত হয়েছেন নাইমুর রহমান দুর্জয় ও তানভীর আহমেদ টিটু। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব যে বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে যেন আমি আমার সমস্ত প্রতিভা বা আমার যতটুকু অভিজ্ঞতা আছে সেটাকে যেন কাজে লাগাতে পারি। বাংলাদেশের ক্রিকেটের আরেকটা লেভেলে যাওয়ার সময়, তো সেই লক্ষ্যে কাজ করতে হলে আমাদের আউট অফ দ্য বক্স কাজ করতে হবে, আরও এক্সট্রাঅর্ডিনারি কিছু কাজ করতে হবে। সবচেয়ে লম্বা ছিল ক্যাটাগরি 2, অর্থাৎ ক্লাবের প্রতিনিধিদের লড়াই। এখানে ভোট হয়েছে 12টা পদে, যেখানে সর্বাধিক ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান পাপন। তিনি পেয়েছেন 53 ভোট। তার সমান ভোট পেয়েছেন গাজী গ্রুপের কর্ণধার গাজী গোলাম মুর্তজা। এছাড়াও এই ক্যাটাগরিতে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন নজিব আহমেদ, মাহবুব আনাম, সালাউদ্দিন চৌধুরী, ফাহিম সিনহা, ওবেদ নিজাম, ইসমাইল হায়দার মল্লিক, এনায়েত হোসেন, মঞ্জুর কাদের, মঞ্জুর আলম ও ইফতেখার রহমান। এদের বাইরে বাকিরা তো আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। এ যেন পুরনোদের আগমন নতুন করে, তাই উচ্ছ্বাসের চেয়ে দায়িত্ববোধটাই ওদের কাঁধে চড়েছে বেশি। আমার জানা মতে প্রায় সবাই ভোট দিতে এসছে। এই যে ভোটটা কাস্ট হয়েছে, এইটাই হলো সবচেয়ে বড় কথা। সাধারণত নির্বাচনে আমরা দেখি অনেকে ভোট দিতে আসে না বা তাদের ভোটটা আমরা পাই না, মানে তাদের মতামত জানা যায় না। এই নির্বাচনে অলমোস্ট ফুল ভোট কাস্ট হয়েছে। নির্বাচিত এই বোর্ড পরিচালকরা এবার নিজেদের থেকে একজন সভাপতি নির্বাচিত করবেন, যেখানে চতুর্থ মেয়াদে নাজমুল হাসান পাপনি যে আসছে তা সবারই জানা। হেতেশাম সবুজ, 71।
এমন কখনো হয়নি আগে, নতুন দৃষ্টান্ত বাংলার বুকে, রেকর্ড। চতুর্থবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হচ্ছেন নাজমুল হাসান পাপন। দেশের ক্রিকেটের সাফল্যের রূপরেখা তৈরিতে আবারও ব্যস্ত হবেন গুণী সংগঠক। মেধা আর প্রজ্ঞার বুননে বিসিবিকে সমৃদ্ধ করছেন পাপন। অব্যাহত থাকুক তার এই জয়যাত্রা। রহমান পেরের রিপোর্ট। নতুন সূর্য ওঠার এ সময় স্বপ্নের বীজ বুনেছে হৃদয়। কখনো বা তিনি ওদের জড়িয়ে ধরেন পরম মমতায়, কখনো বা বেঁধেছেন কঠোর শৃঙ্খলায়। তার প্রাণ ক্রিকেটে মগ্ন, নিরলস প্রচেষ্টায় রনে কখনো দেন না ভঙ্গ। দুনিয়া জুড়েই তার শ্রদ্ধার আসন। তিনি বাংলার ক্রিকেটের অভিভাবক নাজমুল হাসান পাপন। বাঘেদের গর্জন এখন হর হামেশাই শোনা যায় পাপনের সুদূর প্রসারী পরিকল্পনায়। ক্রিকেটের ভুবনে উঁচু হয়েছে বাংলার শির, খুঁজে পেয়েছে সাফল্যের তীর। এমন একজন কর্তাকেই তো সবাই চায়, যার সারা বেলা কেটে যায় বাংলার ক্রিকেটের ভাবনায়। মহাকালের স্রোতে তার অর্জন থাকবে লেখা। ফের তিনিই হলেন বিসিবির বড় কর্তা। এবারই প্রথম ক্লাব ক্যাটাগরি থেকে সরাসরি পরিচালক পদে নির্বাচন করেন তিনি। এই ক্রিকেট কর্তার ভাবনা মেলেছে ডানা। আইসিসি আর এসিসিতে আজ শক্ত অবস্থানে বাংলা। আইসিসি যুব বিশ্বকাপ জয় তো একটা রূপকথা, মাঠের খেলায় টাইগারদের পরাশক্তি হয়ে ওঠা। বটবৃক্ষের ছায়া হয়ে তিনি করেছেন টিম কনফিডেন্স তৈরি। জাতীয় দলের পাইপলাইনটাও শক্তিশালী। টেবিলের খেলাতেও পাপনের তেলেসমাতি। দেশের ক্রিকেটের ব্র্যান্ড ভ্যালু ঊর্ধ্বমুখী। দেশ জুড়ে ক্রিকেট ছড়িয়ে দেয়া তার অন্যতম বড় অবদান। ধুলো জমা সময়কে অতীত করে পেশাদারিত্ব দিয়েছে প্রাণ। ক্রিকেট বোর্ডে অর্থের বান। দক্ষ হাতেই আছে বাংলার ক্রিকেট, যার দূরদর্শী চিন্তায় পড়বে না কোনো ছেদ। রহমান পেয়ার, ৭১। বিশ্বমঞ্চে বাংলার তরুণদের ভয়ের কোনো কারণ নেই। ওরা যে অদম্য দুর্বার, ওদের মাঝে এমনই আত্মবিশ্বাসের টোটকা বিলিয়ে দিচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ। ওমানে অনুশীলনে তাদের সঙ্গে দারুণ একটা সেশন করেছেন টাইগার ক্যাপ্টেন। একই দিনে বাংলার ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স বলছেন, নকআউট পর্বেই আলো কাড়বে বাংলার ব্যাটসম্যানরা। মাস্কাট থেকে রিয়াসাদ আজিমের রিপোর্ট। দলে থ্রোয়ার আছেন পেসার, স্পিনাররাও। তারপরও সৌম্য সরকারকে বল থ্রোয়িং এর দায়িত্বে অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। মূল উইকেটে রিয়াদ একই কাজ করলেন। এবার ব্যাটারির ভূমিকায় স্বপ্ন দেখানো শামীম হোসেন পাটোয়ারি। মর্নিং শোজ দ্য ডে, ক্যাপ্টেন শোজ দ্য ওয়ে। থ্রোয়ার রিয়াদ যেন ভরসা দিলেন ফর্ম হারানো দুই যোদ্ধাকে। পাশে আছি। নেই মাশরাফি, নেই তামিম, মুশফিক, রিয়াদরাই তাই তরুণদের ভরসা, আস্থা। বিশ্বকাপ মিশনে টানা ৩ সিরিজ জয় যদি হয় আত্মবিশ্বাসের জ্বালানি, তবে ভাবনাটা ব্যাটিং নিয়ে। অন্যরা ভাবনা নিয়ে ভাবতে চাইলেও নির্ভর ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স। বাংলাদেশের দুশ্চিন্তার নাম যদি বিশ্বকাপে হয় ব্যাটিং, তবে সেই অসুখ সারানোর জন্য মহাচিকিৎসকের ভূমিকায় ব্যাটিং কোচ। ডু ইউ থিঙ্ক দ্যাট ইন ওয়ার্ল্ড কাপ দে উইল নট ফিল এনি প্রবলেম ডিউরিং ব্যাটিং ইন দ্য পিচ? I think we have quite a bit of time to acclimatize to the conditions. What's your experience about the wickets that you have seen here? You know, just on yesterday's training session, the pitches looked like they were coming on nicely. Yeah. If it plays like that in the matches, I think the batsmen will enjoy it. Are you worried about the openers' form? I'm not concerned. Should we be concerned? How did the openers do for New Zealand and Australia? Yeah. Everybody struggled. ব্যাকপেইনে ভোগা সাইফুদ্দিন রিকভার করছেন। সাকিব, মোস্তাফিজ ছাড়া বাংলার পুরো স্কোয়াড অনুশীলনে শান দিয়েছে ওমানে ৮ অক্টোবরের প্রস্তুতি ম্যাচের আগে, যেখানে জয় পরাজয় নয়, দলের লক্ষ্য কম্বিনেশনটা ঠিকঠাক করে ফেলা। রিয়াসাদ আজিম, ৭১, মাস্কাট, ওমান।
ওমান যেন এক টুকরো বাংলাদেশ। দেশের অনেক বিখ্যাত স্থাপনার মতো আল আমারাত ক্রিকেট স্টেডিয়ামটাও প্রবাসী বাঙালির ঘামেই তৈরি হয়েছে। টি-20 বিশ্বকাপের কোয়ালিফাইং এর 3টা ম্যাচই বাংলাদেশ খেলবে এখানে। কন্ডিশনিং ক্যাম্পটাও এখানেই চলছে। মাস্কাট থেকে নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। টাইগারদের বিশ্বকাপ মিশনের আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে আনুষ্ঠানিক অনুশীলন দিয়ে ওমানের আল আমরাত স্টেডিয়ামে। সেখানে কোয়ালিফাইং রাউন্ডের 3টা ম্যাচ সহ কন্ডিশনিং ক্যাম্পও চলবে। বাংলাদেশ দল সেখানে কিভাবে অনুশীলন করছে, ম্যাচ ভেন্যুটা কেমন, সেটাই জানাবো আজ খেলাযোগের দর্শকদের। সো লেটস গো। মাস্কাট শহর থেকে স্টেডিয়াম প্রায় 20 মিনিটের ড্রাইভ। যেতে যেতে রাস্তার দুপাশে পাহাড় বেষ্টিত ওমানের সৌন্দর্য যে কাউকেই মন্ত্রমুগ্ধ করবে। গোছানো শহরটার সবকিছুতেই যেন নিজেদের ইতিহাস আর ঐতিহ্যের ছাপ স্পষ্ট ফুটে ওঠে। ওমানে প্রায় 55 লাখ মানুষ বসবাস করেন, এর মধ্যে 6 লাখই প্রবাসী বাংলাদেশি। এর মধ্যে একজন আমাদের সঙ্গে যাচ্ছেন মূল ভেন্যুতে, তিনি হচ্ছেন জহুরুল ইসলাম। তিনি একই সঙ্গে কিন্তু ক্রিকেটও খেলে থাকেন। তার কাছে একটু জানতে চাইবো আমরা আসলে বাংলাদেশিদের মধ্যে এই বিশ্বকাপ নিয়ে উন্মাদনাটা কেমন। জহুরুল ভাই, বাংলাদেশি অনেক প্রবাসী বাংলাদেশি আছে, আপনাদের মধ্যে নিশ্চয়ই ক্রিকেটটা নিয়ে একটা বাড়তি উন্মাদনা কাজ করে, আপনারা সেভাবে কিন্তু খেলাও পান না। এবারের বিশ্বকাপ নিয়ে আপনাদের আসলে এক্সাইটমেন্টটা কেমন? অধীর আগ্রহে বসে আছি বাংলাদেশ টিম কখন আসবে, কখন তাদের খেলা দেখব এবং তাদের জন্য চিয়ার আপ করব। তাদের জন্য আমাদের অনেক পরিকল্পনা এখন আমরা হাতে নিয়েছি। আমরা কিভাবে মাঠের বাইরে বাংলাদেশকে উৎসাহ যোগাবো। জহুরুল ভাইয়ের সাথে আড্ডা দিতে দিতে ওমানের হোম অফ ক্রিকেট আল আমরাত স্টেডিয়াম পৌঁছে গেছে টিম খেলাযোগ। বিশ্বকাপ ঘিরে নতুন সাজে সেজেছে স্টেডিয়ামটা। আসন সংখ্যা 3000 থেকে বাড়িয়ে 4000 করা হয়েছে। মূল ভেন্যুতে বসানো হয়েছে নয়া জয়েন্ট স্ক্রিন আর ফ্লাড লাইট। পাশেই সুবিশাল প্র্যাকটিস ভেন্যু। সব মিলে ছোট্ট স্টেডিয়ামে ভিন্নতার ছোঁয়া। বাংলাদেশ থেকে প্রায় 3500 কিলোমিটার দূরে পাহাড়ে ঘেরা দৃষ্টিনন্দন আল আমরাত স্টেডিয়ামে দাঁড়িয়ে এত দূরে তবু মনে হচ্ছে দেশের খুব কাছে, কারণ এখানকার প্রতিটা ঘাসেই ছোঁয়া লেগে আছে বাংলাদেশিদের। 19 জন গ্রাউন্ডসম্যানের 16 জনই বাংলাদেশি। শুধু তাই নয়, এই স্টেডিয়ামটার উদ্বোধনও কিন্তু করেছেন একজন বাংলাদেশি। তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সাবেক সিইও সৈয়দ আশরাফুল হক। ক্যামেরার সামনে আপাতত গ্রাউন্ডসম্যানদের কথা বলায় বারণ, তবে বিশ্বকাপ নিয়ে ওদের মাঝে দারুণ উন্মাদনা কাজ করছে। বাংলাদেশ যে ওমানে তাদের প্রস্তুত করা মাঠেই প্রথমবারের মতো খেলবে। গ্যালারি ভর্তি বাংলাদেশি দর্শকদেরও দেখা মিলবে। ইতিমধ্যেই নাকি সব ক্রিকেট শেষ। সব মিলে টি-20 বিশ্বকাপ ঘিরে প্রবাসীদের দারুণ এক মিলন মেলা জমবে আল আমরাত ক্রিকেট স্টেডিয়ামে। নাহিয়ান বিন জসিম, 71, মাস্কাট, ওমান। বিশ্বকাপে টাইগারদের শোক অনেক উপরে, কিন্তু সবকিছুই উলট পালট হয়ে যেতে পারে যদি পচা শামুকে পা কাটে। ছোট দলগুলোর বিপক্ষে বাংলাদেশ কতটা সাবধানী হবে? দ্বিতীয় দিন প্রস্তুতিতে রাসেল ডোমিঙ্গোর দল কোন কোন স্কিল নিয়ে কাজ করেছে ওমানের মাস্কাট থেকে আরো জানাচ্ছেন আমাদের 3 সহকর্মী। দ্বিতীয় দিনের অনুশীলনে চনমনে টাইগাররা ঠিক তখন সামনের মাঠে নিজেদের মধ্যে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচ খেলছিল ওমান। এই ওমানের মতো দলগুলো অর্থাৎ স্কটল্যান্ড এবং পাপুয়া নিউগিনির মতো দলগুলো কিন্তু মাঝে মধ্যেই বড় ইভেন্টে বড় দলগুলোকে চ্যালেঞ্জের মধ্যে ফেলে দেয়। যেমনটা আমরা দেখেছি 2014 বিশ্বকাপে ঘরের মাঠে হংকং কিন্তু বাংলাদেশকে হারিয়ে দিয়েছিল। এবার সেটা কতটুকু চ্যালেঞ্জিং হতে পারে বাংলাদেশের জন্য? পচা শামুকে পা কাটার এক্সাম্পল অনেকবার আছে এবং বাংলাদেশ সেই এক্সাম্পলের অন্যতম উদাহরণ হতে পারে।
বিভিন্ন সময় বাংলাদেশ পা হড়কিয়েছে। তো সেই জায়গায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে আপনাকে প্রতিপক্ষ দল সম্পর্কে, ক্রিকেটার সম্পর্কে, তাদের উইকনেস অ্যান্ড স্ট্রেংথ সম্পর্কে ভালোভাবে একটা যাচাই বাছাই এবং ধারণা রাখা। সমস্যার জায়গা সেটা হচ্ছে যে আমরা যদি খেয়াল করি যে অধিকাংশ ক্ষেত্রেই আমরা বড় দলগুলো সম্পর্কে, যে কোনো ক্রিকেটার সম্পর্কে, তাদের স্ট্রেংথ সম্পর্কে কিন্তু ধারণা পাওয়াটা খুব সহজ, কারণ আপনি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, ইন্ডিয়া এই দলগুলো কারা পারফর্মার, কারা আলটিমেটলি আপনার দলের জন্য থ্রেট হতে পারে সেটা কিন্তু আপনি জানেন। কিন্তু যখন আপনি পাপুয়া নিউগিনির নাম আনবেন, ওমানের নাম আনবেন, স্কটল্যান্ডের নাম আনবেন, দে আর নট টু মাচ ওয়েল নন ক্রিকেট নেশনস রাইট নাও। সো ওই দেশগুলোর ক্রিকেটাররাও তুলনামূলকভাবে কম ক্রিকেট খেলে এবং তাদের সম্পর্কে তুলনামূলকভাবে ধারণাটাও প্রতিপক্ষের কম থাকে। নিশ্চয়ই রিয়াসাত, বাংলাদেশ নিশ্চয়ই পচা মুখে পা কাটতে চাইবে না এবং সেভাবেই নিশ্চয়ই তাদের প্রস্তুতিটা সাজিয়েছে এবং প্রস্তুতিটা করছে। রূপক, আপনার কাছে কি মনে হয় বাংলাদেশ আসলে দ্বিতীয় দিনে এসে কন্ডিশনের সঙ্গে কতটুকু মানিয়ে নিতে পেরেছে এবং প্রস্তুতিটা কেমন দেখলেন? দ্বিতীয় দিনে যেটা সিগনিফিকেন্ট মনে হয়েছে, বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট চাচ্ছে ক্রিকেটারদের আরও বেশি ফিটনেস গ্রো করতে বা ফিটনেসটা আরও স্ট্রং করতে, যেটা আমরা দেখেছি এই গরমের মধ্যে তারা প্রায় হাফ অ্যান আওয়ার ফিটনেস ট্রেনিং করেছে। পরবর্তীতে দেখলাম যে 2-3 সেশন মিলিয়ে ফিল্ডিং প্র্যাকটিস করেছে, সেটা হাই ক্যাচ, লো ক্যাচ, গ্রাউন্ড ফিল্ডিং। কারণ এই বছরে যেগুলো হোম অ্যান্ড অ্যাওয়ে সিরিজ আমরা খেলেছি, আমরা দেখেছি হাই ক্যাচ এবং গ্রাউন্ড ফিল্ডিংয়ে কিন্তু বাংলাদেশ সেরকম আপ টু দ্য মার্ক পারফরমেন্স করতে পারেনি। ক্যাচ মিস কিংবা রান আউটে, আবার কিপিংয়ে অনেকগুলো ক্যাচ মিস হয়েছে। সেক্ষেত্রে আপনি ক্যাচ মিস বা একটা রান আউট চান্স মিস হলে সেক্ষেত্রে কিন্তু প্রতিপক্ষ কিন্তু অনেক বড় বেনিফিট পেয়ে যাচ্ছে এবং ক্যাচ মিস তো ম্যাচ মিস একটা কথাই আছে। টি-20 ক্রিকেটে 20-25 রান কিন্তু ডিফারেন্স ক্রিয়েট হয়ে যায়, অনেক বড় ম্যাচের পার্থক্য করে দেয়। সেই জায়গাটাতে যেন বিশ্ব মঞ্চে বাছাই এবং মূল পর্বে আমরা যখন কোয়ালিফাই করবো আমরা, সেক্ষেত্রে যেন এই জায়গাগুলোতে যেন বাংলাদেশ রিকভারি করে প্রতিপক্ষকে একটু চমকে দিতে পারে, প্রতিপক্ষকে ব্যাটিং বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিং দিয়ে যেন একটু আটকে রাখতে পারে, সেটার দিকে লক্ষ্য রাখছে টিম ম্যানেজমেন্ট। নিশ্চয়ই বাংলাদেশ কতটুকু রিকভারি করতে পেরেছে সেটা আসলে বাংলাদেশ দেখতে পারবে একদিন অনুশীলনের পরই 8 তারিখ প্রস্তুতি ম্যাচে। বাংলাদেশ এই কন্ডিশনের সঙ্গে কতটুকু মানাতে পেরেছে সেই পরীক্ষা তাদেরকে কিন্তু দিতে হবে ওমান এ দলের বিপক্ষে। নাহিয়ান বিন জাসিম, 71, মাস্কাট, ওমান। সাফল্যের আকাশে উঠতে থাকা বাংলার ফুটবলারদের সামনে আরেকটা বাধা। এবার স্বাগতিক মালদ্বীপের সাথে ওদের মোকাবেলা। গেল 18 বছরের ব্যর্থতা এবার কাটাতে চান নতুন উদ্যমে ছুটে চলা বাংলাদেশ ফুটবল দল। এই ম্যাচ জিতলেই ফাইনালের পথটা সহজ হয়ে যাবে অনেকটাই। মালদ্বীপ ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচটা শুরু হবে রাত 10টায়। ফাহিম রহমানের প্রিভিউ রিপোর্ট। দেখে মনে হতেই পারে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়নশিপ খেলছে ঘরের মাঠে। বাংলাদেশ খেলতে নামলেই মালদ্বীপের ন্যাশনাল স্টেডিয়াম পরিণত হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। বাংলাদেশের ম্যাচের টিকিট যেন এখন সোনার হরিণ। প্রবাসীরা সমর্থনের সবটুকু নিংড়ে দিচ্ছেন, মাঠে ফুটবলাররাও দিচ্ছেন সেই ভালোবাসার প্রতিদান। 10 জনের দল নিয়েও র্যাঙ্কিংয়ের 107-এ থাকা ভারতকে জিততে দেয়নি 189-এ থাকা বাংলাদেশ। লঙ্কা জয়ের পর ভারতকে আটকে বাংলাদেশ এখন দারুণ চাঙ্গা। বাংলাদেশি ফ্যান্স showing their support. পরের ম্যাচে প্রতিপক্ষ মালদ্বীপ র্যাঙ্কিংয়ে ঢের এগিয়ে, ওরা 158-তে। যদিও টুর্নামেন্টের প্রথম ম্যাচে নেপালের কাছে 1 গোলে হেরেছে হোস্টরা। অস্কার ব্রুজন শ্রীলঙ্কার বিপক্ষে দলকে খেলিয়েছেন 4-4-2 ফরমেশনে। ভারতকে চেপে ধরেছিলেন 4-3-3 ফরমেশনে। বহুদিন পর অ্যাটাকিং ফুটবল খেলল বাংলাদেশ। মিডফিল্ডে আগের চেয়ে গোছানো জামাল, সোহেল, ইব্রাহিম, বিপ্লু। লঙ্কানদের বিপক্ষে স্ট্রাইকিং পজিশনে সুমন রেজাকে খেলালেও ভারতের বিপক্ষে মতিন মিয়া আর সাদউদ্দিনকে নামিয়েছিলেন অস্কার ব্রুজন। দেখার ব্যাপার মালদ্বীপের বিপক্ষে তিনি কি করেন। রক্ষণ দুর্গ আগলে রাখছেন তপু বর্মন, তারিক কাজী। লাল কার্ডের কারণে এ ম্যাচে থাকছেন না বিশ্বনাথ ঘোষ। In Bangladesh and as a national team in the last months, Bangladesh were used to defend more. When we play in our club, we are used to play teams that they defend deep. So we try to find these plans. But in this occasion, and as I say at the beginning, it's gonna be an open game. নেপালের বিপক্ষে 60 ভাগ বলের দখল রেখে 14টা শট নিয়েও গোল করতে পারেনি মালদ্বীপ। তেতে আছে ওরা। বাংলাদেশ কি পারবে আয়োজকদের হারিয়ে ফাইনালের পথে আরো এক পা বাড়াতে? ফাহিম রহমান, 71। এই ছিল এখনকার খেলা জুড়ে। সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে থাকুন 71 ফেসবুক পেজে আর সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেলে। প্রতি মুহূর্তে আমরা জানাচ্ছি করোনা সর্বশেষ। ভয় নয়, সচেতনতাই চল।